আপনাকে খুব সো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগছে। এখন তো আপনার বাবা সম্ভবত আপনাকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চাচ্ছে, তাই না? এই খবর আপনার কাছে আছে? ফেনীতে যখন যাব রাস্তায় আমাদেরকে 8 বার থামানো হয়েছে। কেন? তো তখন আমি বলা করছিলাম যে আমাদের উচিত ছিল বাঁশ কিংবা লাঠি নিয়ে আসা। আপনি নিজে পানিতে নামছেন? হ্যাঁ, খুব স্বাভাবিক ব্যাপার, নামতে তো হবেই। এন্ড আমি কিন্তু সাঁতার জানি না, বাই দ্য ওয়ে। গাছের সঙ্গে একটা লাশ বাঁধা দেখলাম, ওই লাশটা একজন নারীর লাশ, ওটা ফুলে গেছিল। আমার মনে হয় যে উচ্ছ্বাসের ভাষাটা কিন্তু সুন্দর হওয়া উচিত। ছাত্র আন্দোলনের পক্ষে আমরা সবসময় ছিলাম, কিন্তু এইভাবে উচ্ছ্বাসটা কেমন যেন দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। মাহফুজা আপা, উনি এখন ডিজি, এখন দায়িত্ব চেঞ্জ হয়েছে কিনা আমি আসলে জানি না, এত খোঁজ খবর রাখি না এই ব্যাপারে। সো উনিও বলেছিলেন যে মৌ, তুমি একটা সরকার বিরোধী পত্রিকায় কাজ করো, এটা নিয়ে অনেক কমপ্লেইন আছে, তো আপাতত তোমাকে আমরা নিতে পারবো না। মানে আপনাকে কি বিটিভি থেকে ব্যান করা হয়েছে? ব্যান করা হয়েছিল। প্রত্যেক ফ্যামিলিতে কিন্তু নারী আছে, কারো না কারো পিরিয়ড ওই টাইমটাতে চলছে। এতগুলো মানুষের মধ্যে এক কাপড়ে এই টাইমটা পার করাটা কতখানি বিভৎস আপনি ভাবতে পারেন। আমি সবার আগে দুর্নীতিটা রোধ করতাম, কারণ দুর্নীতি দমন করতে পারলে সবকিছু অটোমেটিক্যালি চলে আসবে। মানে মানুষের উপকার করলে কি আসলে কষ্ট পেতেই হবে? আমার কাছে মনে হয় যে আমি জীবনে যে মানুষগুলো সবচেয়ে বড় উপকার করেছে, ওই মানুষগুলো আমার সবচেয়ে বড় ক্ষতি করেছে। দর্শক, এই মুহূর্তে আমাদের অতিথি হিসেবে যিনি আছেন তিনি খুব মিষ্টি হাসির একটা মেয়ে, এবং আমি যখন এই প্রোগ্রামে আসছিলাম তখন তার সম্পর্কে যখন স্টাডি করছিলাম সবাই আমাকে বলছিল সে নাকি খুবই ফ্রেন্ডলি একটা মেয়ে। এবং এখন আজকে প্রথম তার সাথে আমার দেখা, যখন ব্যাক স্টেজে কথা বলছিলাম, সত্যি আমি আবিষ্কার করলাম সে খুবই ফ্রেন্ডলি একটা মেয়ে। শুধু তাই নয়, তাকে কিন্তু ক্যামেরায় আমরা বিভিন্নভাবে আবিষ্কার করি, কখনো দেখি অভিনেত্রী হিসেবে, কখনো উপস্থাপক, কখনো মূকাভিনয় করতেও কিন্তু দেখি। বর্তমানে তিনি কিন্তু সমাজসেবামূলক কর্মকাণ্ডও আছেন। দর্শক, আমরা তার সাথে কথা বলবো, বুঝতেই পারছেন তিনি আর কেউ না, সেলিব্রিটি উপস্থাপিকা বা উপস্থাপক যেটাই বলেন, মৌসুমী বউ আমাদের সাথে। কেমন আছেন? খুব ভালো আছি, এবং আমি আপনাকে নিয়ে একটু বলতে চাই। আরে বাবা, উপস্থাপকের সাথে বসছি, ভয় পাচ্ছি। কি বলতে চান আপনি? আমি আসার আগে আপনার শো দেখছিলাম, কারণ খুব স্বাভাবিক আমি যার সঙ্গে বসবো, যিনি আমার ইন্টারভিউ করবেন, তার সম্পর্কে একটু জেনে আসাটা খুব জরুরি। আপনি সবার সম্পর্কে জানেন, আমি জানি। তারপর আমি যখন জানতে বসলাম, তো আমি দেখলাম যে আপনার কথা বলার ধরন, আপনার এই যে আপনি মানে খুব স্টাডি করে তারপর বসেন, এই বিষয়গুলো আমাকে খুবই মোহিত করেছে, এবং আসার পর গল্প করে আমিও খুব আনন্দ পেয়েছি। মানে অফ এয়ারে, অন এয়ারে তো মাত্র শুরু হলো। আশা করছি যে আজকের পুরো প্রোগ্রামটা আমরা খুবই আনন্দ করবো এবং সবাই সেটা খুব এনজয় করবে। আচ্ছা, আপনাকে খুব সো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগছে। নিজের পুরনো ছবিগুলো দেখে আমি একটু আগে কিন্তু ফোনে হাসছিলাম আর দেখছিলাম আমার নিজের ছবি, একদম মানে রোগা একটা মেয়ে, হ্যাঁ, হাড্ডিসার, হ্যাঁ, এবং খুব হাসি পাচ্ছিল যে একটা পানির মধ্যে আমি মানে খুব গ্রিন কালারের ড্রেস পরে, সেটাতে সবাই গিয়ে লিখছে, আর একটা খুব হাসি অট্ট হাসি দিচ্ছে আমার বাঁকা দাঁতগুলো। শুধু তাই না, আমি আজকে আবিষ্কার করলাম যে গরুর সাথে আমি যখন কোরবানি ঈদের ছবি দিয়েছি মালা পরে, সেটাও মানুষ সো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। মানে কেমন লাগছে এই যে আগের পিকচারগুলো দেখে যখন চোখের সামনে চলে আসছে? নস্টালজিক হয়ে যায়, ফিরে যায় আমার আগের সময়টা। মানে আমার তো মজা লাগছে, এটা তো ফান। বাট এটা একটু বর্তমান সময় যেরকম মানে একটা ট্রমার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়টা আমার মনে হয় যে একটু স্বস্তি দিচ্ছে, মানে খানিকটা স্বস্তি, খুব একটা যে স্বস্তি এমনটা না, বাট খানিকটা স্বস্তি কিন্তু পাওয়া যাচ্ছে। জেনারেশন যে যেমন মজাও করে, তেমনি কিন্তু তারা অনেক কিছু অসম্ভবকে সম্ভব করে। অবশ্যই। আপনি কি জেনারেশন জি এর মধ্যে পড়েন? না, আমার বয়স 30। আচ্ছা, মানে এত সহজে কাউকে কোনো মেয়েকে মানে বয়স বলতে দেখছেন আপনারা? না, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। মানে কি এটা নিয়ে আমার মা আর অনেক কমপ্লেন, নট অনলি আমার মা। এখন যে শো যারা দেখছেন, এটা আমি শেষ করার পরে গিয়ে ওদের কাছ থেকে বকা খাবো যে কি দরকার আছে বলার। আচ্ছা, বাট আমার কাছে মনে হয় ইটস ওকে, এটা তো মানে নরমাল, বললে কি প্রবলেম। আপনি তো জানেন যে উপস্থাপিকা একজন যিনি হচ্ছে নাবিলা, এখন ভীষণ ভীষণ ভালো, এবং তিনিও কিন্তু এরকম একটা কথা বলেছে যে আমি আমার নিজের বয়স কেন আসলে লুকাবো। মানে আপনিও কি তাই? কিছু না, আমি একমত নাবিলা আপুর সাথে, লুকানোর কিছু নাই আলটিমেটলি। আচ্ছা, সব সময় সব আন্দোলনে আপনাকে দেখা গেছে মোটামুটি, তবে এবার মনে হয় কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে একটু কম দেখা গেছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের কাজে কিন্তু আপনাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এটা নিয়ে যদি বলি, 2018-তে যখন কোটা আন্দোলন হয়, আমি কিন্তু একদম রাজপথে নেমে আন্দোলন করেছি। আপনি এটা হয়তো জানবেন, যেহেতু অনেক আপনি মূকাভিনয়ের কথা বলছিলেন, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, আমরা মাইম অ্যাকশনের যারা আছি তারা আমরা মূকাভিনয়ের মেকআপ করে, হাতে গ্লাভস পরে, আমাদের মতো আমরা ব্যানার নিয়ে তারপর আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম রাজু ভাস্কর্যের সামনে, এবং ওই অংশটুকু দেখানো হচ্ছিল, কারণ যেহেতু আমরা একটু আলাদা মেকআপ করেছি, এই জিনিসটা কিন্তু একটু সবার থেকে আমাদেরকে আলাদা করেছিল। সো তখন বাংলাদেশ টেলিভিশনে দেখানো হয় ওই পার্ট অংশটুকু, তারপর আমার একটা ফোন আসে যে মৌ, এটা তো তুমি ঠিক করছো না, তোমাকে দেখা যাচ্ছে। তারপর প্রায় 1.5 বছরের মতো আমি বিটিভিতে কাজ করতে পারি না, পরে আবার নর্মাল হয়ে গেছে। মানে আপনাকে কি বিটিভি থেকে ব্যান করা হয়েছে? ব্যান করা হয়েছিল। তারপর আমি ওই টাইমটাতে পরে আবার জিনিসটা নর্মাল হয়ে গেছে, যে আবার আমি কাজ শুরু করেছি, এবং সবাই তো সবার সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওই টাইমটাই একটু যে হ্যাঁ, আমাকে যেহেতু দেখা যাচ্ছে, আবার কোনো সম্ভবত বিবিসিতে আমাদের ওই ছবিটা গেছিল, মানে যেই ছবিটা আমরা দাঁড়িয়ে আছি, এবং বিটিভির যে নিউজ হচ্ছিল সেই নিউজে আমাদেরকে দেখানো হচ্ছিল বারবার।
তো পরে আমাকে ফোন করলেন হচ্ছে সম্ভবত তৌহিদ ভাই, তৌহিদ, আমরা তৌহিদ স্যারও বলি, অনেকে তৌহিদ ভাইও বলি, উনি ফোন করে বললেন। এবং পরে আমাদের আরেকজন ম্যাডাম আছেন মাহফুজা আপা, উনি এখন ডিজি, এখন দায়িত্ব চেঞ্জ হয়েছে কিনা আমি আসলে জানি না, এত খোঁজ খবর রাখেন এই ব্যাপারে। সো উনিও বলেছিলেন যে মৌ তুমি একটা সরকার বিরোধী পত্রিকায় কাজ করো, এটা নিয়ে অনেক কমপ্লেন আছে, তো আপাতত তোমাকে আমরা নিতে পারবো না। প্রথম আলোর কথা বলছিল যে সরকার বিরোধী একটি পত্রিকায় কাজ করি। তো পরে আমি বললাম যে ওকে, তাহলে আর কি করার। পরে আবার কিন্তু আমাকে তারা নিয়েছে এবং আমি কাজ করেছি এবং আমার শুরুটা কিন্তু ওই টেলিভিশন থেকে। সো আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আমার এটা নিয়ে কোনো দুঃখ নেই। এবারের যে ঘটনাটা, এবারেরটা যদি বলি, মানে 6 বছর আগের আমি এবং 6 বছর পরের আমির মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য আছে। সো যেহেতু আমি একটা সামাজিক সংগঠন করি, তখনও আমি এই সামাজিক সংগঠনটা করতাম, বন্ধু সভাটা তখনও করতাম। সো একটা প্রতিষ্ঠান তো মানে একদম তাদের ব্যানারে গিয়ে আন্দোলন করতে পারে না। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন ব্যক্তিগত জায়গা থেকে, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা গ্রুপ ছিল। আমার ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের আলাদা গ্রুপ, আমাদের কোন ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কার মাথায় কয়টা স্টিচ পড়েছে, কে কোথায় থাকবে, আমার বাসাতে আসছে, আমরা মিটিং করছি, এই জিনিসগুলো আমি পাবলিকলি আসলে তখন প্রকাশ করা কিন্তু সম্ভব না। আচ্ছা, একই সাথে আমাদের কি তাহলে কিছুটা ভয় এবং নিজের কাজ হারাবেন বলবো না। আমি যেমন আপনারা খেয়াল করেছেন কিনা, আমাদের আরিফিন শুভ ভাইয়া তার ব্যক্তিগত জীবনের কথা প্রকাশ করলেন। সো আমি ওই দ্যাট টাইম আমি খুব ব্যক্তিগত একটা বিষয়ের মধ্য দিয়ে গেছি, যখন আমাকে আমার বান্ধবী নীল ফোন করলেন, আরেকজন উপস্থাপক, আমার আরেকজন বান্ধবী আপনার আমাদের সোনিয়া রিফাত, তো নীল সোনিয়া ওরা দুজনই যাবে, আমাকে বললো যে কালকে যাচ্ছি, তুই যেতে পারবি কিনা। তো ওই দিন আসলে আমাকে কোর্টে যেতে হবে। আমার নীল হুরে জাহানের কথা, আমি নীল হুরে জাহানের কথা বলছি, মানে নীল এবং সোনিয়া ওরা দুজনেই আমাকে বলছিল যে দোস্ত আমরা কালকে সকালে যাচ্ছি, যেহেতু আমি আন্দোলনের সাথে একাত্মতা আমার রয়েছে, সো আমি ডেফিনেটলি যাবার কথা। কিন্তু আমাকে 31 তারিখ এবং 1 তারিখ দুদিনই আমাকে থাকতে হয়েছে পল্টনে। সো ওই দিন আসলে আমার পক্ষে আন্দোলনে সরাসরি যাওয়া সম্ভব ছিল না। বাট আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করা বা এর সঙ্গে থাকা, সেই কাজগুলো আমি করেছি। যে আমার সমস্ত ছেলে মেয়ে যারা আমাদের সারা দেশে এত বন্ধুরা, আমাদের অনেক বন্ধু সবার অনেক বন্ধুদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জেল খেটেছে এবং আহত হয়েছে অনেক, তাদের আমরা খোঁজ খবর করেছি, কিন্তু আমাদের ব্যানারে না, মানে বন্ধু সবার ব্যানারে না। এবং আমরা কিন্তু আমাদের কার্যক্রমগুলো স্থগিত করে দিয়েছিলাম। 5 তারিখের পরে গিয়ে আমরা আবার আমাদের কার্যক্রম শুরু করেছি, যেহেতু আমাদের এটা একটা সামাজিক সংগঠন। সো আমরা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না, আমরা শুধুমাত্র সমাজ সংস্কার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড করি, এবং গত 25 বছর ধরে এটা আমরা করে আসছি। মানে পেশাগত জায়গা থেকে আসলে আপনি সরাসরি আন্দোলন না করতে পারলেও আমি আড়ালে থেকে মাঠে নামিনি, বাট আমার ফেসবুকে আপনি দেখতে পারেন, ফেসবুকে আমি আওয়াজ তুলেছি, বাট আমি একসাথে ছিলাম, বাট আমি মাঠে নামতে পারিনি। আচ্ছা, আমরা 17 জুলাই বা 18 জুলাই এরকম একটা সময় দেখেছি আপনি প্রোফাইল পিকচার ব্ল্যাক করেছেন। হ্যাঁ, এটা কেন করেছিলেন? মানে এটা নিয়ে কিন্তু অনেক ফেসবুকে রিউমার আছে যে যারা ব্ল্যাক করে তারা হচ্ছে ব্ল্যাক বোরকা পরে কেন আসে না, বা তারা কি আসলে রাষ্ট্রীয় দালাল কিনা, এরকম অনেক কথা আসলে আসে। একটা সময় রাজাকার শুনতে হয় মানুষকে, এখন দালাল শুনতে হয়, এটা নতুন কিছু না। মানে আমাদের দেশের মানুষের আসলে ডিপ্রেশনের কারণে ছিল না, ডিপ্রেশনের কারণে না। 18 তারিখে আমি যদি আপনাকে আমার গল্প বলি, 18 তারিখে আমি আমার সহকর্মী 2 জন এবং আমার বাবা এবং আমার আরেকজন সহকর্মী, ছোট ভাই বলবো, প্রথম আলোর, আমরা 5 জন মিলে হচ্ছে যাই পল্টন এবং কোর্টে। এই কথাগুলো আসলে এখন বলতে হচ্ছে বাধ্য হয়ে। সো ওই দিন সন্ধ্যা 6টা বেজে গেছিল যখন আমরা রওনা হই আসার জন্য, আমার বাবা সহ। বাবা দুপুর থেকে খাইনি, উনি ডায়াবেটিক্সের পেশেন্ট, তো তখন ওনার হাইপো হয়ে গেছিল, মানে যেহেতু মানে খাবার সময়টা ওইভাবে পাইনি। আমরা একটা রিক্সা নিলাম নয়াপল্টনের কাছাকাছি আসার পর, এটা 18 জুলাইয়ের কথা বলছি। আপনি দেখবেন কিছুদিন আগে এই 18 আগস্ট আমি একটা পোস্ট করেছি একটা আপুর সঙ্গে, অর্চি রহমান আরেকজন হোস্ট, সেখানে লিখেছি 18 জুলাই টু 18 আগস্ট। হ্যাঁ, আমি সেটা খেয়াল করতে চাচ্ছিলাম যে মানে আপনারা কি একসাথে? এক্স্যাক্টলি, 18 জুলাইতে আমরা একসঙ্গে ছিলাম এবং 18 জুলাই থেকে 18 আগস্ট 1 মাস পরে আমাদের আবার দেখা হলো। এবং 18 জুলাইয়ের যে ঘটনাটা, তখন যখন আমরা আসার সময় আমরা পথ পাড়ি দিতে পারলাম না। এরপর যেটা হলো, আমাদেরকে পুলিশরা বললেন যে এদিকে যাওয়া নিরাপদ না, অনেক মানুষ দৌড়ে আসছে। তারপর আমরা নেমে গেলাম, আরো কিছু সাধারণ মানুষজন বলছিলেন যে আপু ওইদিকে যাওয়াটা খুবই অনিরাপদ, আপনারা এখান থেকে সরে যান। তো আমরা এসে হচ্ছে আপনার বায়তুল মোকাররমের উল্টো দিকের একটা রাস্তা আছে, আমার এখন নামটা মনে পড়ছে না, ওইদিকে আমার বাবা আমি আপু আর 2 জন আমার কলিগ এগিয়ে গেলাম, কিন্তু যেতে পারিনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তখনকার অবস্থা খুব খারাপ, মেট্রো বন্ধ অলরেডি। সো আমরা বায়তুল মোকাররমের ভেতর দিয়ে হেঁটে এসে অনেকটা পথ হেঁটে একটা ওভারব্রিজে উঠলাম। যখন ওভারব্রিজে উঠেছি তখন অলরেডি আগুন দিয়ে দেওয়া হয়েছে। অনেকটা পথ হাঁটার পর একটা রিক্সা পেলে, পরে আমি, আপু এবং আব্বু 3 জন মিলে আমি প্রথমে যে কাজটা করেছি, আপুকে আগে তার বাসায় নামিয়েছি। ততক্ষণে আব্বুর অবস্থা খুবই খারাপ। তো কারণ বাজারে নেমে অফিসে ঢুকে আব্বুকে আগে একটা মানে ম্যাঙ্গো জুস, একটা স্যুপ এবং হচ্ছে একটা ফিরনি খাইয়ে তাকে একটু মানে সুগারটা বাড়াচ্ছিলাম। রাষ্ট্র সংস্কারের কাজে আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ দেখা যাচ্ছে এই মুহূর্তে, বেশ অনেক দিন ধরেই, এবং প্রথম আলোর খুব গুরুত্বপূর্ণ একটি পদে আছেন আপনি, বন্ধু সভা। হ্যাঁ, জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি, 2nd টার্ম চলছে আমার। মানে
এর আগে 2 বছর ছিলাম, এখন আবার 2 বছর। বাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি পদে আছেন। তো সেক্ষেত্রে এই যে বলা যায় যে স্মরণকালের সবচেয়ে বড় বন্যা বলা হচ্ছে সব জায়গায়, তো কি দেখলেন আসলে? আপনি তো একদম মাঠে আছেন, একদম বন্যা কবলিত স্থানে আছেন, ওখানে যাচ্ছেন, রেস্কিউ করছেন, আসলে পরিস্থিতি কি দেখছেন? একটু যদি বলি, মানে এখন খুব সরব ব্যাপারটা এমন না, আমি কিন্তু মানে 14 বছর বা 15 বছর ধরে সংগঠন করি। তো সেই জায়গায় আমি তখন থেকেই সামাজিক কর্মকাণ্ড করি, মানে যখন আমি উপস্থাপক না তার আগে থেকে আমি সামাজিক কার্যক্রম করি এবং এই মাঠে নেমেই করি। যে হ্যাঁ, ডেঙ্গু নিধন বলেন, শীতবস্ত্র বিতরণ বলেন, মানে আমাদের বন্ধু সবার যারা বন্ধুরা আছেন প্রত্যেকেই এই কাজগুলো করেন, শুধু আমি না। সো এরা খুব অ্যাক্টিভ বন্ধু এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলের বন্ধুরা দুর্দান্ত। মানে বন্যার প্রথম দিনই কিন্তু আমাদের চট্টগ্রামের বন্ধুরা চলে এসছে রেস্কিউ করার জন্য। আমরা কিন্তু রেস্কিউ করতে পারিনি, আমরা গেছি। আমাদের প্রথমে প্ল্যানিং ছিল যে আমরা একদিনে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী কভার করব, কিন্তু আমাদের 3 দিন লেগে গেছে, আমরা সেটা পারিনি। লক্ষ্মীপুরে তখন অবস্থা মোটামুটি, আমরা 23 তারিখ ভোরে মানে 23 তারিখে রওনা করেছিলাম, ভোরে আমরা রওনা দিতে পারিনি কারণ আমাদের প্যাকিংয়ের সময় লেগে গেছিল। সো আমরা সকালের মধ্যে প্যাকিংটা কমপ্লিট করতে পারিনি। তারপর আমাদেরকে আবার নারায়ণগঞ্জ থেকে কিছু স্যানিটারি ন্যাপকিন তুলতে হয়েছে, তো ওইখানে একটা সময় নষ্ট হয়েছে। এবং আমরা চাঁদপুর, মতলব হয়ে ঘুরে গেছি কারণ সরাসরি তখন যাওয়া যেত না। তো যখন আমরা লক্ষ্মীপুর শেষ করে নোয়াখালী যাব তখন কিন্তু ওখানে প্রায় কোমর পানির নিচে বা কোমর পানি। আপনি নিজে পানিতে নামছেন? হ্যাঁ, খুব স্বাভাবিক ব্যাপার, নামতে তো হবেই। এন্ড আমি কিন্তু সাঁতার জানি না, বাই দ্য ওয়ে। সো তারপর তখন আমরা তো লাইফ জ্যাকেট নিয়ে গেছি। তো তখন অনেক রাত, তখন কত 1:30 না 12:30 পৌনে 1 এরকম বাজে। অনেকটা কাছাকাছি আমরা নোয়াখালীর মাইজদির, কিন্তু ওই জায়গাটা পার হতে পারছিলাম না। আমরা পানিটা পার হয়ে আবার গাড়িতে উঠলাম এবং গাড়ি যেহেতু নষ্ট, গাড়িটাকে আমরা নোয়াখালী রেখে নোয়াখালী বন্ধু সবাই ত্রাণগুলো নামিয়ে ওদেরকে একটু ব্রিফ করে তারপর আমরা নোয়াখালী থেকে রওনা হলাম ফেনীর উদ্দেশ্যে। ফেনীতে যখন যাব রাস্তায় আমাদেরকে 8 বার থামানো হয়েছে। কেন? তো তখন আমি বলা করছিলাম যে আমাদের উচিত ছিল বাঁশ কিংবা লাঠি নিয়ে আসা, সেটা হলে ভালো হতো, কারণ আমরা আনসেফ ফিল করছিলাম। যখন আমরা রওনা হলাম আমরা আসলে এটা মাথাতে আসেনি যে আমাদের সেফটির জন্য কিছু নেওয়া উচিত। তো ও ফোন করে বললো যে দোস্ত, আপনাদেরকে থামাচ্ছিল কারা? স্থানীয় লোকজন। ও বলছিল দোস্ত ডাকাত পড়ছে, ডাকাতি হচ্ছে, সো বি সেফ, কোথাও গাড়ি থামাস না। কিন্তু ওরা এতগুলো ছেলে পেলে যে গাড়ি না, মানে ট্রাকটা না থামিয়ে কোনো উপায় নেই। এবং আমরা কিন্তু ট্রাকের উপরে বসা, মানে একটা ট্রাক থেকে তো ত্রাণ অর্ধেকটা নামানো হয়েছে 2 জায়গায়, বাকি ত্রাণ তো আপনার গাড়িতে। আমরা 1100 পরিবারের জন্য খাবার নিয়ে গেছি। তো পেছনে আমরা সবাই একদম কুণ্ডলি পাকিয়ে বসা। 8 বার ট্রাক থামানো হয়েছে যে এই ট্রাকে কোনো ডাকাত যাচ্ছে কিনা। তো আমরা বারবার বলছিলাম, প্রথম আলো আইডি কার্ড দেখাচ্ছিলাম যে আমরা ডাকাত নই বা এরকম। এবং আমাদের মাঝে মধ্যে মনে হচ্ছিল যে এই বুঝি ডাকাত থামালো, এরকম একটা ব্যাপার। নিজের লাইফ রিস্ক তো আছে। আমরা ভোর রাতে গিয়ে পৌঁছাই মহিপালে। তারপর মহিপাল থেকে আপনার ওখানে থামাটা একটু রিস্কি ছিল। অনেকে এসে বলছিল যে সামনে যেতে হবে না, ত্রাণগুলো দিয়ে দেন, আমরা দিয়ে দিব। তো আমরা তখন বলেছি যে আমরা তো দিব না, আমরা নিজে হাতে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দিব। তো ওরা বলছিল যে হ্যাঁ আপনারা ওখান থেকে পানি কিনে আনেন, আমরা এখানে 20 টাকার পানি 40 টাকা, এরকম একটা কথা বলছিল। পরে আমরা বললাম যে না, আমরা কোনোভাবেই দিব না, ট্রাক টান দাও। তো আমাদের 3-4 জন নেমে ওরা সামনে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিল। তখন ওখানে আমরা কিছু কাঠ পেলাম, কাঠ আর বাঁশ, ওগুলো হাতে নিয়ে ওরা আগায় যাচ্ছিল এবং আমরা ভেতরে, আমি 2 জন মেয়ে আমরা আর বাকিরা। আমরা 5টার দিকে পৌঁছাই হচ্ছে আপনার লালপোলে। তখন পানি এতটুকু, মানে রাস্তার উপর এতটুকু, আর একটু সাইডে গেলে হচ্ছে এতখানি পানি। ওখানে অনেক স্রোত এবং ওই ট্রাকটা তখন খুব টেনে যেতে হবে, না হলে ট্রাক একটা দুর্ঘটনা ঘটতে পারে। লালপোলে গিয়ে আমরা কোনো পাচ্ছিলাম না, কোনো ট্রলার নেই বা কোনো বোট নেই। তখন আমাদের 2 জন বন্ধু গলা পানিতে করে ওরা ভেতরে গেল গ্রামের, গিয়ে আর আসে না। আমরা তো ভয় পেয়ে গেছি যে যদি কারো কিছু হয়ে যায় জবাবদিহি তো আমাদেরকে করতে হবে। তখন আমাদের প্রেসিডেন্ট জাফর সাদিক উনি নিজেই হাঁটা শুরু করলেন পানির মধ্যে, গলা পানিতে। উনি গিয়ে কোত্থেকে যেন একটা নষ্ট ইঞ্জিনের বোট নিয়ে এলেন। পরে আমরা নারীরা সবাই মিলে, এমন না যে আমরা গিয়ে দাঁড়িয়ে আছি, আমরাও কিন্তু মাথায় করে করে বক্স নিয়ে নিয়ে নৌকাতে সাজিয়েছি বা বস্তাগুলো নিয়ে গেছি। ওই নৌকাটা ছেড়ে গেল। তারপর আমরা গেলাম আপনার মহিপালে আবার ফেরত। ওখানে আমাদের ফারাবি হাফিজ ভাইয়া ছিলেন সংবাদ উপস্থাপক। তো ফারাবি ভাইয়া বললেন যে উনি আমাদেরকে বোট দিবেন, সেই বোটে সর্বোচ্চ 2 জন যেতে পারবো আমরা। এখন কে যাবে, এটা একটা প্রশ্ন যে কে যাবে। পরে যেহেতু প্রেসিডেন্টের সিদ্ধান্তই আমাদের সবার সিদ্ধান্ত, তো উনি বললেন যে তাহলে আমি আর মৌ যাই, মৌ তোমার কোনো আপত্তি আছে কিনা। তা আমি ভাবলাম যে আমি তো সাঁতার পারি না, বলে সাঁতার পারলেও এখানে কিছু হবে না। আমি যাবো, চলেন, যেহেতু আমাদের উদ্যোগে আমরা এসেছি, আমি যাবো। আচ্ছা, আমি আর আমার প্রেসিডেন্ট হচ্ছে চলে গেলাম আপনার, আমরা গিয়েছি ওই জায়গাগুলোর নাম শ্রীপুর, তারপর হচ্ছে আপনার ওটাকে কি বলে, দাঁড়ান আমি সবগুলো নাম এখন মনে করাটা খুব কঠিন। ফেনীর কথা বলছি। ফেনীতে আমরা শ্রীপুরে গেছি, তারপরে ভালুকিয়া একটা জায়গার নাম, এরপরে ওখানে সোনাগাছিতে গেছে আমাদের আরো 3 জন বন্ধু। আর আমি পুরো সবগুলো কি একটা ভুইয়াহাটের আগে আরেকটা হাট আছে, ওইখানে গেছি। মানে অনেকগুলো এলাকা তো সবগুলো
আপনার শিলুয়া নামে একটা জায়গা আছে, মানে এরকম বেশ কিছু মানে বিভিন্ন বন্য কবলিত স্থানে আপনারা আর ওখানে আমাদের বোটে 3 জন আরো স্থানীয় লোক ছিল, তার মধ্যে একজনের ফ্যামিলিকে আমরা রেস্কিউ করতে পেরেছিলাম, বাট বাকি যে 2 জন এরা কোনোভাবে না দিক খুঁজে পাচ্ছিল না, কিন্তু আমরা 7 ঘন্টা বোটে ছিলাম। সো আমাদের জন্য টাফ ছিল যে আমরা আসলে ওনাদের ফ্যামিলিটাকে খুঁজে ব্যাক করবো, কারণ আমাদেরকে তো ব্যাকও করতে হবে। সো আমরা টিমটা ভাগ হয়ে 2 জন ব্যাক করেছে ট্রাকের সাথে, 3 জন গেছে সোনাগাছি, আমরা 2 জন এই অঞ্চলগুলো কভার করেছি, আর বাকিরা হচ্ছে ওখানে থেকে আমাদের ব্যাগগুলো পাহারা দিয়েছে। ফেনীর লোকজন সবসময় মনে করতো যে বাংলাদেশ ডুবে গেলে সব অঞ্চল ডোবার পরে ফেনী ডুববে, সেখানে ফেনীর মানুষ এবং ওদের লাইফস্টাইল কিন্তু ভালো, ওরা সচ্ছল। সো এক একটা বিল্ডিং থেকে মানে এরকম বালতি দড়ি দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, শাড়ির সাথে বালতি পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ওই বালতিতে করে ত্রাণ নিচ্ছে ওরা, খাবার বা উপহার সামগ্রী নিচ্ছে। এবং ওদের যে হাহাকার এটা আসলে বলে শেষ করা যাবে না। আমরা যখন আপনার কলেজ রোড হয়ে তারপর ওখানে একটা মসজিদ আছে, ওটাকে বলে হচ্ছে, সবগুলো নাম এখন আসলে মনে নেই, কি গাজী জানো, কদলগাজী রোড। সো কদলগাজী রোড হয়ে যখন আমরা মানে রেল গেটের ওখানে গেলাম, ওখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলের সঙ্গে দেখা, হামজা। ও বলছিল যে আপু একটা রোগী নিয়ে এসেছি, একটা লাশ পেয়েছি, লাশটা হচ্ছে বেওয়ারিশ। আমি এগিয়ে গেলাম, ওটা একটা ভিডিও আছে আমার ফোনে, আমি ওটা আসলে আপলোড করিনি। তো ওই লাশটা একদম পচে গেছে, মানে ওটা আপনি দেখলে অসহনীয় মনে হবে। আপনি খেয়াল করেছেন কিনা, আমার একটা লেখা গেছে প্রথম আলোতে যে বন্যায় নারী ও শিশুদেরকে নিয়ে আমি লিখেছি, কারণ নারী ও শিশুদের অবস্থা কিন্তু বেশি ক্ষতি, মানে ওরা বেশি বাজে অবস্থার মধ্য দিয়ে গেছে। ওই লাশটা একজন নারীর লাশ, আমার থেকে একটু কম বয়সের হবে, 26-27 বছরের হবে। সো তারপর ওটা দেখলাম, দেখার পর যখন আমরা আগাতে থাকলাম, আমরা একটা গাছের সঙ্গে একটা লাশ বাঁধা দেখলাম। ওই লাশটা একজন নারীর লাশ, ওটা ফুলে গেছিল। সো ওটা বেঁধে রাখা হয়েছে, কারণ আপনার পানিটা নেমে যাবার পর ওটা দাফন করবে। অনেক সময় থাকে না যে নিজের প্রিয়জনের লাশ ভাসিয়ে দেওয়া তো অনেক কষ্টকর। আর গল্প শুনেছি আমি ওদের মুখ থেকে যে একজন মা তার মৃত সন্তানকে কোলে রেখেছিলেন। সো ওই সন্তানটাকে দীর্ঘক্ষণ রাখার পরে আসলে ওকে কী করবেন, তখন উনি তাকে পানিতে ভাসিয়ে দিয়েছেন। কিছু দূর যাবার পর আরেকজন নারীকে আবিষ্কার করলাম, উনি দাঁড়িয়ে আছেন। তা আমরা ভাবছিলাম যে উনি বোধহয় ত্রাণের জন্য দাঁড়িয়ে আছেন। তা আমরা আমাদের উপহার সামগ্রী ওনার হাতে তুলে দিলাম, উনি নড়ছেন না। তা আমি বললাম যে মানে খালা আপনার কোনো প্রবলেম, বা আপনি কি কোথাও ইয়া করবেন কিনা। তো উনি কোনো কথা বলছেন না। পরে আমরা বোট থামিয়ে কথা বললাম, তো উনি বললেন যে ওনার ছেলেকে খুঁজে পাচ্ছেন না। তো উনি এতখানি পানিতে, গলা পানিতে দাঁড়িয়ে আছেন। তারপর আমরা জিজ্ঞেস করলাম যে ছেলে চলে আসবে, আপনি মানে ফিরে যান, সামনে কিন্তু অনেক পানি, আপনি যেন না। তখন উনি বললেন যে আমার ছেলে তো সাঁতার পারে না। তো এরপর আমরা কথা বলতে পারি না, আমরা বাচ্চাটা ছোট, এবং আমরা বহুবার কেঁদেছি। মানে আমরা ত্রাণ দিচ্ছি ঠিকই, আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ওই পোলে ছিলাম, লাল পোলে, অতক্ষণ পর্যন্ত আমরা কাঁদিনি। যখন আমরা যাত্রাটা শুরু করলাম এই প্রত্যন্ত অঞ্চলের দিকে, আপনাকে আমি বোঝাতে পারবো না যে আমি এবং আমাদের প্রেসিডেন্ট কি পরিমাণ, শুধু আমরা 2জন না, আমাদের বোটের প্রত্যেকে কেঁদেছে। এবং আমরা যখন আমার বোটের ওই ছেলেটা সোহেল নাম, ওর বাবা মাকে রেস্কিউ করলাম, ওই দৃশ্যর একটা ভিডিও, মানে পুরোটা নিতে পারিনি, আমার কাছে একটা ভিডিও আছে, ওটা না অসহনীয়, ওটা সহ্য করার মতো না। মানে ওর বাড়ি পুরো ডুবে গেছে, বাড়ি খুঁজে মানে বাড়িটা আবিষ্কার করলো কিন্তু পুরো ডোবা। ও চিৎকার করছিল, প্রতিবেশীদের জিজ্ঞেস করছিল চিৎকার করে, হ্যান্ড মাইক দিয়ে, যে আমার বাবা মাকে দেখছো, ওরা কোনো বাড়িতে আশ্রয় নিয়েছে, কেউ বলতে পারছে না। তো পুরো এলাকাটা খুঁজে খুঁজে আমরা ওদেরকে একটা বাড়িতে আবিষ্কার করলাম। ওই সময় যে ছেলে এবং মায়ের যে কথোপকথন ছাদ থেকে, আমিও তখন হাউমাউ করে কাঁদছি। মানে ওটা আমি আসলে মানে ও বলছে যে, মানে ও প্রথমে চিৎকার করছিল এবং ও বলতেছে যে বাবা তুমি আইসো, মানে ওদের ভাষায়, আমি ওই ভাষাটা আসলে পারি না। তো বলছিল মা তুমি নামো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তো উনি বলছিলেন যে উনি আসলে নামবেন না, উনি এখানেই থাকতে চান, যাবেন না। আর ওখান থেকে নামানোও কিন্তু কঠিন। আপনারা দেখবেন যে আমাদের আর্মিরা কিন্তু মানে হেলিকপ্টার নিয়ে গিয়ে উদ্ধার করেছে, এয়ারফোর্স, হ্যাঁ এয়ারফোর্স এবং অন্যান্যরা। এই যে আমরা বাড়িটা ঢুকেছি আপু, এখানে গাছগুলো এমন, মানে এখানে যেটা গ্রাম আছে এটা বোঝাই যায় না পানির জন্য। আমরা যখন যাচ্ছিলাম, আমরা একদম বোটের মধ্যে শুয়ে যাচ্ছিলাম এবং সমস্ত পোকামাকড়গুলো গাছের আগায় গিয়ে আশ্রয় নিয়েছে। আপনাকে আমি দেখাতে পারবো না, আমাদের এইটুকু থেকে এই পর্যন্ত কিন্তু পুরোটা চুলকানি হয়ে গেছে আমাদের সবার, যারা আমরা ওই পর্যন্ত গেছি। মানে আমাদের মেডিসিন ইউজ করতে হচ্ছে। এবং গাছগুলোতে এত পোকা, সবগুলো পোকা আমাদের গায়ে পড়ছিল, কারণ আমরা তো গাছগুলোর ভেতর দিয়ে যাচ্ছিলাম। কোনো কোনো জায়গায় পানির উচ্চতা এতটা তখন যে আপনার কারেন্টের তো লাইনের কতগুলো স্তর হয় না, প্রথম যেই তারটা, ওই তারটা পানিতে, তখন আমরা ওই লগি দিয়ে তার উঁচু করে আমরা বোট টানছিলাম। মানে এটা না আমি আপনাকে একদিনে বলে, মানে আমি এখন হয়তো নর্মালি কথা বলছি, হয়তো ইমোশনাল হচ্ছি না, ভেতরটা আমার ইমোশনে কাজ করছে, বাট এটা খুবই বিভৎস। 4টা গরু পড়ে আছে, ভাসছে মরে, এবং ওরা খাবারের জন্য কি পরিমাণ হাহাকার করে যে সাঁতার কেটে আসে মানুষ একটু শুকনা খাবারের জন্য, এটা আসলে ওই সময় নেওয়া যায় না, লিটারেলি নেওয়া যায় না।
জাস্ট বিভৎস, যে ছাদ থেকে লাফ দিচ্ছে পানিতে খাবারের জন্য, নারীরা সাঁতরে আসছে খাবারের জন্য, স্যানিটারি ন্যাপকিনের জন্য। এটা নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করেছে আমাকে আমার ফেসবুকে, যে এটা দেখানোর কি আছে। সো আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের সচেতনতা, মানে না বললে তো আসলে হয় না। বিষয়টা তো এখনো ট্যাবু মনে হয়, কিন্তু Exactly. বিষয়টা নিয়ে তো ট্যাবু হওয়ার না উচিত না। না না না, এটা আমি আপনাকে যদি একটা ছোট একটা উদাহরণ দেই, যখন এই আমরা বন্ধুরা আমরা কিন্তু পুরো আমাদের একটা গাড়ি গিয়ে আমরা সারা দেশের যখন ট্রাফিক কন্ট্রোল হচ্ছে বাচ্চাদের, আমরা কিন্তু ট্রাফিক ওদেরকে খাবার দিয়েছি, এটা নিয়ে কিন্তু আমরা কোনো ছবি পোস্ট করিনি। আমারও মাস্ক পরা ছিল, আমি খুলিনি, এবং আমরা একদম সচেতনভাবে গিয়ে 8 তারিখে আমরা এটা করলাম। এটার ছবি পোস্ট আসলে করা হয়নি ওইভাবে, আমরা ছবি ওইভাবে তোলারও মনে করিনি, কিন্তু কিছু হয়তো আমাদের নিউজে গেছে, কারণ আমরা তো একটা সংবাদপত্রের একটা সংগঠন, সেই জায়গায় নিউজের জন্য আমাদের ছবি তুলতে হয়। বাট এইখানকার ছবিগুলো আমি আপলোড করেছি, এই যে ত্রাণের ছবিগুলো, এবং আমরা কিন্তু আমরা 1100 পরিবারকে ত্রাণ দিয়েছি বা মানে উপহার সামগ্রী দিয়েছি। আমরা যাদের ছবি তুলেছি আমরা কিন্তু বলে নিয়েছি যে ছবিটা আমরা ব্যবহার করব। যারা রাজি হয়নি এদেরটা তুলিনি, আর কিছু আমরা তুলিনি, কারণ 1100 পরিবারের ছবি তো তোলা সম্ভব না। অনেকে তো এটা বিব্রত হয়। Exactly. অভিনেতা জোভান কিন্তু অলরেডি এটা নিয়ে একটা কথা বলেছে যে ওখানকার মানুষ তো সবাই আসলে দরিদ্র না, বা কারো তো আসলে ত্রাণ বা ওরকম না, এটা আসলে সহযোগিতা বা উপহার হিসেবে, এটা তো থেকে যাবে একটা সময় অবশ্যই। আর যখন তিনি দেখবেন তখন তো নিজে অসহায় ফিল করবেন, তাই না? ডেফিনেটলি। এবং এই জন্য আমরা প্রত্যেককে বলে নিয়েছি। আপনি খেয়াল করবেন আমার লেখাতে আমি মানে শুরু করেছিলাম একটা বাচ্চার গল্প দিয়ে, যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলি দেখলে মনে হয় খুব সচ্ছল, এবং ওরা বলেছিল যে আমাদের খাবার দরকার নেই, শুধু জুস দেন, কারণ বাচ্চা আছে ফ্যামিলিতে। সো অনুমতি ছাড়া কারো ছবি তোলা হয়নি, 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করতে চাই। সানগ্লাস পরা ছিলাম আমি এবং আমার প্রেসিডেন্ট জাফর সাদিক। সো আমরা দুরাত ঘুমাই না। আমি বোধহয় 5 থেকে 10 মিনিট একটা ন্যাপ নিয়েছিলাম হচ্ছে ওই আপনার মেন রোডে বসে হেলান দিয়ে, ডিভাইডারের সাথে হেলান দিয়ে, আর ট্রাকের ওপরে শুয়ে 5 থেকে 10 মিনিট ন্যাপ নিয়েছিলাম। সো চোখ খোলা যাচ্ছিল না, চোখ বন্ধ হয়ে আসছিল, আর এত তীব্র রোদের মধ্যে 7 ঘন্টা বোটে, আর বোটে কিন্তু তাপটা বেশি লাগে। সো এই জন্য আমাদের সানগ্লাস পরা ছিল। সো এইটা যে কোনো অপরাধ হতে পারে, লিটারালি সয়ার আপন গড ওই টাইমে মনে পড়েনি আমাদের। আচ্ছা, এটা নিয়ে ট্রোলের শিকার হয়েছে। এটা নিয়েও মানুষ অনেক গসিপ করছে যে সানগ্লাস পরে, মানে এটা ইভেন আমরা কিন্তু খাওয়ার সময়ও পাইনি। আমরা কিন্তু ওখানকার একটা প্যাকেট খুলে আমরা ওই মুড়ি এবং গুড় এবং ওই চিড়া খেয়েছি, লিটারালি আমরা প্রত্যেকে ওটা ভাগ করে খেয়েছি। আলটিমেটলি কারো কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় কিন্তু সাধারণ মানুষের। মানে আমরা যারা সাধারণ মানুষ, আমরা সবকিছুতে আমরাই ভিকটিম হই, অন্য কেউ কিন্তু ভিকটিম হয় না। ফেনীবাসী জানে যে ওদের উপর দিয়ে কি গেছে, বাট আমার কাছে মনে হয় যে অতি দ্রুত সবকিছু ঠিক হোক, একটু স্বাভাবিক হোক পরিস্থিতি, আমরা আসলে সুন্দরভাবে জীবনযাপন করি, এটা মুখ্য। সারা রেহনুমা আপনাদের সাবেক বন্ধুসভার সদস্য এবং নোয়াখালীর জেলার, তাই তো? এবং তার একটা মৃত্যুর খবর কিন্তু আমরা জেনেছি। অবশ্যই আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। সেক্ষেত্রে সাংবাদিক এবং তিনি মনে হয় নিউজরুম এডিটর ছিলেন একটা বেসরকারি টিভি চ্যানেলের। তো এটা নিয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি যদি নাম বলতে চাই, তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন যে এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে, এবং এই মৃত্যুটার কারণ বাক স্বাধীনতার পেছনেও জড়িত। তো এটা নিয়ে নেটিজেনরা কিন্তু অনেক কথা বলছে যে আসলে কেন উনি এরকম একটা মন্তব্য করলো। সাগররুনি হত্যাকাণ্ড যখন হয়েছে তখন কি উনি এই বিষয়টা দেখেননি? তো আপনার কি এই ব্যাপারে কিছু বলার আছে, যেহেতু আপনাদের বন্ধু সবারই সদস্য তিনি? আমরা আপু মানে অনেকে বলছে সুইসাইড করেছে, আমি এটার সাথে আসলে একমত না। আমার মনে হয় না এটা সুইসাইড। সো আমার কাছে মনে হয় যে এটা আসলে সুষ্ঠু তদন্ত করে বের করা উচিত, যেটার সাথে কোনো রাজনৈতিক বিষয়ে জড়িত আছে কিনা, কারণ এখন কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা এটাই আমি বুঝতে পারি না। আচ্ছা, আমরাও চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসলে ঘটনাটা কি খুব তাড়াতাড়ি যেন বের হয়ে আসে। একটা বিষয় আসলে জানতে চাচ্ছি, আপনি একটা পোস্ট শেয়ার করেছিলেন রাহুল আনন্দকে নিয়ে, যখন শোনা যায় যে একটা গুঞ্জন উঠে যে সেই রাহুল আনন্দের বাড়িতে হচ্ছে আগুন দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা নিয়ে কিন্তু নানান জল্পনা কল্পনা আছে, এখনো আগুন দেওয়া হয়েছে নাকি পাশের ধানমন্ডি 32 থেকে আগুনটা লেগেছে, এখন পর্যন্ত কিন্তু সেটা সঠিক তদন্ত হয়নি। তো আপনি পোস্টটা শেয়ার করেছিলেন এবং পোস্টের ক্যাপশনে এরকম ছিল যে, ক্যাপশনে না, আপনি যেই পোস্টটা শেয়ার করেছেন সেটার ক্যাপশনে এরকম ছিল যে এই যে গানটা গেয়েছে সর্বশেষ, এই গানের সকল ইনস্ট্রুমেন্টগুলো আসলে এখন আর নেই। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আপনি গণভবন থেকেও যে লুটপাট হয়েছে সেটা নিয়েও স্ট্যাটাস দিয়েছেন, তো আপনি এগুলো নিয়ে খুব আসলে দুঃখিত ছিলেন। ডেফিনেটলি দুঃখিত হবার মতো, মানে আমরা একটা সুন্দর ভাবে আমরা বলছি যে একটা গণ অভ্যুত্থান হয়েছে। ডেফিনেটলি আপনি দেখুন যে সেই পিছনের গল্পগুলো যদি আমরা একবার তাকাই, সে 52 ভাষা আন্দোলন, এবং তারপরে 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 71 এলো, তারপরে এই যে আবার 2024-এর কথা বলতে হবে, মাঝে আমরা 90-এর কথাটাও বলতে পারি। 24-এ এসে আমাদের মানে জেনারেশন জেড এত চমৎকার করে সবকিছু করলেন।
এইটা না আমাদের বিদেশে অনেক বন্ধু আছে বিভিন্ন জায়গার, তারা কিন্তু এই ভিডিওগুলো আমাদেরকে পাঠিয়েছে, প্রশ্ন করেছে যে এটা কীরকম উচ্ছ্বাস। আমার মনে হয় যে উচ্ছ্বাসের ভাষাটা কিন্তু সুন্দর হওয়া উচিত। ছাত্র আন্দোলনের পক্ষে আমরা সবসময় ছিলাম, কিন্তু এইভাবে উচ্ছ্বাসটা কেমন যেন দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। এখন এটা নিয়ে আমাকে অনেক অনেক গালি দিয়েছে, গালি দিতেই পারে, বাট আমি আমার ব্যক্তি, যেহেতু লোকজনই বলছে বাক স্বাধীনতার কথা, তো আমার তো বাক স্বাধীনতা আছে, তো আমি আমার ব্যক্তি মতামত প্রকাশ করেছি। আমার কাছে মনে হয়েছে যে এইভাবে উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নেই। এই যে একটা গুঞ্জন, অনেক রকম গুঞ্জন আসতো যে আন্দোলন হচ্ছে বা ডাকাত পড়েছে, সেই সময়টা আসলে আপনারা কি? হ্যাঁ, ডাকাত দেখেছি, ডিজে পার্টি করেছেন? আমার নিজের এলাকাতেও ডাকাত, না ডিজে পার্টি করিনি, আমি বেরিয়ে হইনি বাসা থেকে। ডাকাত পড়ছে, ডাকাত শুনছি, সবাইকে ফোন করছি তোমরা সতর্ক থাকো। একদিন উত্তরাতে ডাকাত পড়লো। এটা কি গুজব ছিল নাকি কি আপনি দেখেছেন নিজের না, চোখে? ডাকাত পড়েছে, এটা সত্য। মানে ওই ডাকাত তো আসলে কি ডাকাত, যারা অনেকদিন না খেয়ে আছে, আপনি নিশ্চয়ই ডাকাতদের ছবি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিছু তো ভাইরাল তাদের শরীর দেখে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি হাড্ডিসার ডাকাত দেখেছি। অনেক মানে ডাকাতদেরকে যে কোন বিভিন্ন রকমই দেখেছি আমরা। না, আমি হাড্ডিসার ডাকাতের ছবি দেখেছি। আচ্ছা, আমি আবার কিউট ডাকাতও দেখেছি। ওকে, অনেক কিউট, মানে মেয়েরা ক্রাশ খাচ্ছে রীতিমতো, এরকম ডাকাতও দেখেছি। আচ্ছা, ওরকম ডাকাত আমি দেখিনি। সাকিব আল হাসান নতুনভাবে বিশ্ব রেকর্ড করেছে এবং তার পাকিস্তানের বিপক্ষে একটা জয় হয়েছে, সেজন্য আপনি শুভকামনা দিয়েও একটা পোস্ট শেয়ার করেছেন। তো আপনি সম্প্রতি মনে হয় শুনে থাকবেন যে সাকিব আল হাসানের সম্পর্কে বা তার নামে আসলে মামলা করা হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু আসিফ নজরুল স্যার উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে এর আগে একজন ফুটবলারের নামেও কিন্তু মামলা করা হয়েছিল, তখন তো আসলে কেউ কথা বলেনি, এখন কেন কথা বলছে? তো এই সার্বিক পরিস্থিতিটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি যদি আমার জায়গা থেকে ব্যাখ্যা করি, সেই জায়গায় ব্যাখ্যা করলে হবে যে সাকিব আল হাসানকে আমরা কেন চিনি, মানে ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার আমরা বলি। ব্যক্তি সাকিবের প্রসঙ্গে আমি যাব না, ব্যক্তি মানুষের এক একজনের মানুষ খুব আলাদা। সাকিব যখন বিশ্ব রেকর্ড করে তখন তো রেকর্ডটা বাংলাদেশের পতাকা বা বাংলাদেশের নামেই লেখা হয়। সো ওটা যদি সে নিজের জন্য করেও থাকে, তারপরে তো ওটা আমাদের জন্য করছে, এটা আমি মনে করি। আর আমার কাছে মনে হয় যে আগে কি হয়নি বা আগে কি হতো না, ওইটাকে ধরে এখন বিচার না করে যারা অন্তর্বর্তী সরকার, তাদের কাছে আমার একটাই চাওয়া যে সবকিছু খুব সুষ্ঠুভাবে হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে হবে। সাকিব যদি হত্যাকারী হয়ে থাকে তাহলে শাস্তি পাবে, সাকিব হত্যাকারী মানে না হয়ে থাকলে শাস্তি পাবে না। পিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, আপনি ইতিমধ্যেই পোস্টের মাধ্যমে তাকে কিন্তু শুভকামনা জানিয়েছেন। তো আপনার কি মনে হয় যে নতুনভাবে আবার বিসিবি গঠন হচ্ছে, তো সেক্ষেত্রে কি কি পরিবর্তন আনা উচিত? আমি যেটা আশাবাদী, ফারুক আহমেদ এবং সেই সাথে নাজমুল আবেদিন ফাহিম স্যার আছেন, আরও তামিম ইকবালকে আমরা দেখেছি, আরও অনেকে এখানে যুক্ত হচ্ছেন। আমার যদি সত্যিকার অর্থে বলি, টিমটা শুধু আমি না, আমরা যারা মানে স্পোর্টস হোস্ট আছি, প্রত্যেকেই হয়তো বলবে যে একটা দুর্দান্ত পরিবর্তন হয়েছে এবং আমরা আশাবাদী যে ভালো কিছু হবে এটার সাথে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান কিন্তু একজন সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা নিয়েও কিন্তু অনেকে বলছে কে এই ব্যক্তি, এবং জানা গেছে যে তিনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে 2015-16 সালের শিক্ষার্থী। এবং এই যে তরুণ প্রজন্ম রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্রের বড় বড় পদে যাচ্ছে, আপনার কি মনে হয় যে এটা কি আসলে রাষ্ট্রের জন্য ভালো হবে, নাকি অভিজ্ঞতা সম্পন্ন লোক থাকলে আরো বেশি ভালো হতো? না, আমাদের এখানে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন লোকও আছে, অবশ্যই আছে। তো এখানে একটা মিশ্র ব্যাপার আছে। সো আমার কাছে মনে হয় যে একটা গ্যাপ ছিল এর আগে, তরুণদের কথাগুলো হয়তো ওই অভিজ্ঞ লোকদের কাছে গিয়ে পৌঁছাতো না। যেহেতু এখানে এখন অন্তর্বর্তী সরকারটা এমন যে আপনার 25 থেকে 85 বছর বয়স পর্যন্ত মানুষজন এখানে রয়েছেন, অভিজ্ঞরাও আছেন, প্রবীণ নবীন মিলে কিন্তু সরকার গঠন করা হয়েছে। সো আমার কাছে এটা যে পজিটিভ দিকটা, যে হ্যাঁ তরুণেরা কি চায়, তাদের দৃষ্টিভঙ্গি কি, তারা কিভাবে দেশটাকে দেখতে চায়, বা মডার্ন পলিটিক্স যে শব্দটা আছে, এটা বোধহয় এখন একটা সুষ্ঠুভাবে এটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে, বা আমাদের চাওয়াগুলো তাদের কাছ পর্যন্ত পৌঁছাবে। যেটা আগে একটা গ্যাপ ছিল, একটা শূন্যতা ছিল, একটা ভ্যাকুয়াম, মানে কি বলবো, যেটা জায়গা তৈরি হয়েছিল, যার জন্য হয়তো একটা ভয়াবহ লেভেলের গ্যাপ থেকে যেত। সেই গ্যাপটা এখন আর থাকার সম্ভাবনা নেই, কারণ তাদের ভাবমূর্তিগুলো বা তাদের কি মন্তব্য, তাদের কি মতামত, এগুলো কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত পৌঁছাচ্ছে, এবং তিনি ভীষণ রকম বিচক্ষণ মানুষ। আমার মনে হয় যে তিনি আসলে তার সেই বিচক্ষণতা দিয়ে সবকিছু হ্যান্ডেল করবেন। বিভিন্ন প্রোগ্রাম করছেন আপনি, হ্যাঁ, সেখানে কি প্রডিউসাররা, বা একটু প্রোগ্রামের আলোচনা করি, যে প্রডিউসার বা আপনাদের যে প্রোগ্রাম, যে অর্গানাইজেশন থেকে প্রোগ্রাম করছেন, সেখানে কি ভাইরাল ইস্যুটা এখন আসে, যে ভাইরাল হওয়ার জন্য চাপ দেয় আপনাকে কেউ? অবশ্যই দেয়। আমার ধারণা আপনিও এই যে প্রশ্ন করছেন, চাচ্ছেন যে কোনো একটা ক্লিপ এটা ভাইরাল হোক। না, এখনো চাচ্ছি না, একটু পরে যেগুলো করবো সেগুলো ভাইরাল হবে। তো এই চাপটা কেমন লাগে আপনার? একটা সময় তো আপনি অনেক বছর ধরে করছেন, একটা সময় নিশ্চয়ই এগুলো ছিল না। একটা সময় ছিল না, ভালো লাগে না, এটা আমার ভালো লাগে না, ভালো লাগে না। আচ্ছা, এটা আপনাকে আমি একটা ছোট্ট গল্প বলি আমার জীবনে। ডেফিনেটলি পুরো গল্পটা হয়তো বলা সম্ভব না। লাইক ওই সময়টা আমার যিনি অতিথি, আমাকে টকব্যাগে আমার প্রডিউসার বললেন যে মৌ
তুমি যেহেতু ওর ভাগ্যে রোস্ট পড়েছে, তুমি বলো যে আজকে তো আপনি রোস্ট বানাবেন। যখন ফেসবুকে আপনাকে রোস্ট করা হয় তখন আপনার কেমন লাগে? সো মানে দ্যাট টাইম তখন আমি রোস্ট হচ্ছি। এখন আপনি ভাবুন যে এই প্রশ্নটা ওকে করতে আমার কেমন লাগবে। তখন আমার ব্যক্তি জীবনে একটা ঝড় বয়ে যাচ্ছে, এবং সেটার সাথে আমার কোনো মানে আমি জানি না, আমি হুট করে সকালবেলার ফ্লাইটে নেমে লন্ডন থেকে এসে আমি শোতে গেলাম এবং তারপর একটা আকাশ কুসুম একটা ঘটনা ঘটলো, ওই ব্যাপারে আমি যেতেই চাই না। কিন্তু একবার শুধু ভাবুন যে তখন ওই প্রশ্নটা করতে আমার কেমন লাগছে। আমাকে তো হেসে হেসে শো করতে হয়। আমি কয়েকদিন ধরে একটা কথা খুব কমন রেগুলারলি বলছি যে একজন শিক্ষক, একজন ডক্টর, একজন উকিল, একজন সাংবাদিক বা হোয়াটএভার অন্য যে জব করে, সে একটা শোক কাটিয়ে উঠে তার কাজটাতে আবার জয়েন করে। কালকে গিয়ে হয়তো সে ক্লাস নেবে, না হলে সে হয়তো নিরাপত্তা দেবে, না হলে সে চিকিৎসা করবে। তো আমরাও কিন্তু আমাদের শোকগুলো কাটিয়ে গিয়ে আমরা আমাদের কাজ করি। আমাদের কাজটা কি? সুন্দর করে মেকআপ নাও, গেট আপ সুন্দর হতে হবে, পশ কোনো কাপড় পরো এবং লিপস্টিক দাও, কাজল দাও, তারপরে হেসে দিয়ে ওয়েলকাম করো দর্শকদেরকে। দর্শক তখন আমাকে গালি দেয় যে তোর তো লজ্জা শরমই নাই এবং তোর তো কোনো মনও নাই, তুই কি? বাট ওটা তো ব্যক্তি মৌ না, ওটা হচ্ছে উপস্থাপক মৌ। আচ্ছা মৌ, আমার একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনি লাস্ট কবে কেঁদেছেন বলেন তো? আমি প্রতিদিন কাঁদি। একটা ছোট্ট র্যাপিড ফায়ার বলতে একটা গেমসের মতো। ওকে। আর নায়ক নায়িকার কোন বিষয়টা আপনার ভালো লাগে না? ভালো লাগে না, আমি কিছু নাম বলবো, আপনার বলতে হবে। ভালো লাগে না? ভালো লাগে না খুব কঠিন বাবা, সবাই আমার খুব কাছে, কিছু বলতে চাই না। এইজন্যই আপনাকে এই কোয়েশ্চেনটা করা, যেন পরবর্তীতে আপনাকে ধরতে পারে। আচ্ছা, প্রথমে তো শাকিব খান তো আসবে, সুপারস্টার শাকিব খান। কোন জিনিসটা ভালো লাগে না? এটা বলে তো আপনি আমাকে বিপদে ফেলবেন। একদমই না, এখন মানে বাক স্বাধীনতা আছে। বাক স্বাধীনতা আছে, হ্যাঁ অবশ্যই আছে। শাকিব খানের সাথে আমিও করেছি, তাকে নিয়ে আলাদা করে ভালো লাগে না বলে ওই ভালো লাগে না জিনিসটা আমি আসলে পাইনি, কারণ আমি এত অল্প সময় তাকে দেখেছি। শোতে তো সে আসে, বক্তব্য দেয়, ভালোই লাগে, খারাপ লাগার কোনো কারণ নেই। কিন্তু শাকিব খান তো আপনাকে নায়িকা হওয়ার অফার দিয়েছে, আপনি তো রিজেক্ট করেছেন। তাহলে ভালো লাগলে কেন রিজেক্ট করলেন? রিজেক্ট শব্দটা আলাদা, তখন আমার বয়স অনেক কম, সালটা 2018। এখন তো আপনি অভিনয় করছেন। 18 না, 2020 না 18, হ্যাঁ 18। এখন আমি অভিনয় করছি। তখন আমি ওনাকে বলেছিলাম যে আমি নিজেকে তার যোগ্য মনে করছি না। মানে এখন কি আপনি সাহস পাচ্ছেন? এখন আই থিংক এখন পারবো আমি। এখন পারবেন? এখন আচ্ছা পারবো। আচ্ছা, তাহলে কিন্তু এটা একটা প্রস্তাব ছিল। জায়েদ খান সম্পর্কে আপনার কোন খারাপ লাগাটা আছে? জায়েদ ভাই কি বলবো, এই যে জায়েদ ভাই ভাইরাল হওয়ার একটা প্রবণতা তার মধ্যে আছে, এটা খারাপ। উনি মানুষটা সহজ সরল, ওনাকে যে কোনো প্রশ্ন আপনি করে ফেলতে পারবেন। যেমন আমার সাথে অনেক প্রশ্ন নিয়ে ঝামেলা হচ্ছে, জায়েদ ভাই কিন্তু সব উত্তর দিয়ে দিবে, এটা একদিকে খুব পজিটিভ। আচ্ছা, বাট আমার মনে হয় যে ওনার এখন অভিনয় আরো মানে সে অভিনয় লাস্ট আমাকে বলেছিল যে একটা কাজ করে মনে হচ্ছে তার সে ভালো অভিনয় করতেছে, আগে মনে হয়নি। সো সে ব্যক্তি মানুষ ভালো, মানুষের উপকারে সে কাজে আসে। আপনি যে কোনো বিপদ ওনাকে ফোন করলে উনি ফোন ধরবে এবং আপনার উপকার করবে। তবে আমার মনে হয় যে এত ভাইরাল হওয়ার চিন্তা না করে মানে কাজের দিকে মনোযোগী হওয়াটা বেশি জরুরি। আর শাহরিয়ার নাজিম জয়ের, আপনার উনি তো একজন উপস্থাপক, পরিচালক এবং সাথে তিনি একজন অভিনেতা, ভালো অভিনেতা। ওনার কোন বিষয়টা আপনার খারাপ লাগে? ওনার কোন বিষয়টা খারাপ লাগে? এই যে ভয় পাবেন না পরবর্তী ইন্টারভিউতে আপনাকে? না না না, জয় ভাইয়ের সাথে আমার এরকম হয়েছে যে পরে আমি খুব রিকোয়েস্ট করেছি, ভাইয়া প্লিজ আপনি এই পার্টটা দিয়েন না। জয় ভাই সবাইকে বিব্রত করে, এটা হয়তো খারাপ লাগার, বাট তিনি খুবই টেকনিক্যাল, অনেক স্টাডি করে বসেন এবং উনি ওনার মতো করে ওনার একটা ধারা উনি তৈরি করেছেন। আপনি জয় ভাইকে একটা প্রশ্ন করেছিলেন, আমি দেখে এসেছি, সেটা খুব মানে ভাইরাল, যে তথাকথিত ভাইরালের কথা বলছেন সেটা ভাইরাল হয়েছিল, যে আপনি কোন নায়িকাকে হাগ করতে চান এবং কিস করতে চান। আজকে আমি আপনাকে প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, আপনি বাংলাদেশের কোন নায়ককে হাগ করতে চান এবং কিস করতে চান? বাংলাদেশে কোনো নায়ককে চাই না। আচ্ছা, বাইরে হলে পরমব্রত চট্টোপাধ্যায়। হ্যাঁ। আচ্ছা, তাকে কিস করতে চান আবার হাগ? দুটোই করব। অর্ধেক করে আসবেন? জুনায়েদ পলক, তার কোন বিষয়টা আপনার খারাপ লাগে? ওনাকে নিয়ে, ব্যক্তি পলককে নিয়ে তো আসলে বহুত কিছু হচ্ছে, বাট জুনায়েদ আহমেদ পলক যদি একটু বলি, লাস্ট 1.5 বছর সামহাও আমি আইসিটি মিনিস্ট্রি কোনো শো করতে পারি না। আমি একটা প্রতিষ্ঠানের একটা এজেন্সির হয়ে কাজ করতাম, তো ওই এজেন্সির যিনি মানে সিনিয়র একজন, তিনি আমাকে একদিন ডেকে বললেন যে মৌ তোর সাথে কি কিছু হয়েছে? আমি বললাম যে না তো ভাইয়া। কেন? বলে না, আমরা তোর নাম প্রস্তাব করলে তোকে বাদ দিয়ে দেওয়া হয়। এখন এই বাদ দেওয়ার কারণটা কি এটা তো আমি জানি না, এটা আসলে উনি নিজে ব্যক্তি, উনি বলতে পারবেন। বাট আমার কাছে মনে হয় যে এত রাজনৈতিক কাজগুলো অনেক একটু শুদ্ধ থেকে করলে না অনেক ভালো কিছু করা যেত। আপনার কি মনে হয় যে উপস্থাপনের ক্ষেত্রে লবিং এর প্রয়োজন আছে? আই ডোন্ট থিংক সো। আপনার কখনো প্রয়োজন হয়েছে? না, আমার লবিং লাগেনি কখনো। কখনোই না? না, কখনো লাগেনি। আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি। চিত্রনায়িকা অপু বিশ্বাস, অপুদের কথা বলার ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়া উচিত। আমি আপনাকে 1, 2, 3
এভাবে ক্রমানুসারে সাজাতে বললাম, ঠিক আছে? 3 জন উপস্থাপিকার নাম বলবো, পিয়া জান্নাতুল, শ্রাবণ্য তৌহিদা এবং নীল হুরে জাহান। উপস্থাপকদের কাকে কাকে আগে উপরে রাখবো? কাকে কাকে 1 2 3 1 2 3 করব। 1 নম্বরে নীল, 2 নম্বরে শ্রাবণ্য তৌহিদা, 3 নম্বরে পিয়া জান্নাতুল। এখানে পিয়া আপু তো কি? মডেল। আচ্ছা, এখন মানে পিয়া আপুর এখন কিন্তু প্যাটার্নটা উপস্থাপনা আলাদা করছে। না, পিয়া আপু আগে উপস্থাপনা করতে, কিন্তু পিয়া আপুর প্যাটার্নটা তো আলাদা। সো ওইভাবে একদম সব রকম উপস্থাপনা হিসেবে যদি আমি ধরি, তাহলে আমি নীলকে প্রথমে রাখবো, তারপর শ্রাবণ্য, তারপর হচ্ছে। আপনি মুক্তিযুদ্ধ দেখেননি নিশ্চয়ই, আপনি সাম্প্রতিক সময় কি দেখেছেন যেটা আপনি আবেগ আপ্লুত হয়েছেন? আমি বন্যা দেখেছি, অনেকে ওখানে গিয়ে দেখেনি, আমি একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের হাহাকার দেখেছি। এটার সাথে এই কোনো কম্পেয়ার চলে না, তুলনা চলে না। আচ্ছা, সবকিছু ঠিক আছে বলতে বলতে কি মাঝে মাঝে ক্লান্ত লাগে? অফকোর্স ক্লান্ত লাগে। প্রধানমন্ত্রী যদি হন আপনি কখনো, তাহলে কোন 3টা কাজ আপনি করতেন? আমি সবার আগে দুর্নীতিটা রোধ করতাম, কারণ দুর্নীতি দমন করতে পারলে সবকিছু অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এবং একই সাথে আমি যেটা করতাম, কারো দ্বারা বায়াসড হতাম না। ওই দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু রক্ষা করার দায়িত্বটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো সেই দায়িত্ব বলে না যে কি বলে, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা বেশি কঠিন। সো সেই কঠিন দায়িত্বটাকে আমাদের পালন করতে হবে, জেনারেশন জেডকে পালন করতে হবে। আচ্ছা, বেশ ভালো। প্রধানমন্ত্রী হলে কোন 3টা বিষয় আপনি করতেন না? করতাম না? বলুন। হ্যাঁ, ডেফিনেটলি। 1 নাম্বার হচ্ছে যেটা করতাম না, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর হয়ে এই যে হুটহাট জাতীয় সংসদে বসে কথা বলে ফেলা, এটা আমি বর্জন করতাম নিজের থেকে। যে কোনো একটা কটূক্তি করা, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনি দেখেছেন কিনা, যে বাংলাদেশের একটা পত্রিকা, সেই পত্রিকাটা জনগণের শত্রু এবং তারা দেশের ভালো চায় না, দেশের জন্য খারাপ বয়ে আনবে, এরকম কিছু একটা উনি বলেছিলেন। একজন প্রধানমন্ত্রী কেন একটা ব্যক্তি প্রতিষ্ঠান নিয়ে কথা বলবে? তিনি তো প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত যেটা করতাম না, আমি শোনা কথায় কান দিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে গো ধরে বসে থাকতাম না। আমি নিজে ওটা পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নিতাম। আর থার্ডলি হচ্ছে, আমার আশপাশের নেতাগুলোর ক্ষেত্রে আমি চিন্তা করতাম যে নেতারা কি আসলেই পদের যোগ্য? আমি যোগ্য নেতাদেরকে বসাচ্ছি? এই যোগ্য নেতারা কি আমার দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে? এগুলো ভেবে চিন্তে তারপর আমি তাদেরকে দায়িত্ব হস্তান্তর করতাম। ছোটবেলায় বড় হয়ে কি হতে চাইতেন? আমি ছোটবেলায় নায়িকা হতে চাইতাম, বিজ্ঞানী হতে চাইতাম, ডাক্তার হতে চাইতাম, নার্স হতে চাইতাম, তারপর হচ্ছে জজ হতে চাইতাম। মানে আমার চাওয়াগুলো পরিবর্তন হতো, আমি কখনোই উপস্থাপক হতে চাইনি। কিন্তু আপনার বাবা তো আপনাকে মেডিকেল কলেজে পড়াতে হ্যাঁ, চেয়েছিলেন। আমি ডাক্তার, এবং বাবা মা চাইতেন যে আমি ডাক্তার হই, আমি নিজেও ডাক্তার হতে চাইতাম। মানে আমার ব্যাপারগুলো চেঞ্জ হতো এক একটা সময়। হ্যাঁ, এখন তো আপনার বাবা সম্ভবত আপনাকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চাচ্ছে, তাই না? এই খবর আপনার কাছে আছে? হ্যাঁ, আছে। ওই যে হাড়ির খবর। এখন এই হাড়ির খবরটা বাবার স্বপ্ন আমি পূরণ করতে পারবো না, আমার রাজনীতি একটাও করার করতে কোনো ইচ্ছে পারেননি, নেই। এখন করেন? আমার কোনো ইচ্ছে নেই, কখনো না? না, কখনো প্রশ্নই আসে না। বাবা, আমি মাপ চাই। আচ্ছা, প্রেমে পড়েছেন কয়বার? বহুবার। আনুমানিক, মানে ক্যালকুলেটর ব্যবস্থা না, করব? এটা বলা মুশকিল। প্রেমে মানুষ বহুবার পড়ে। আচ্ছা, প্রিয় নায়ক কে, অপূর্ব না নিঃস্ব? দুজনেই খুব পছন্দের। মানে সিনেমার যদি দুটো অফার আসে, ধরেন অপূর্ব ভাই সিনেমা করবে, কাটটা লুফে নেবেন? মানে অপূর্ব নিশো সিনেমা করবে, কাটটা লুফে নিব? খুবই, আমি স্ক্রিপ্ট দেখবো, ওই গল্পের সঙ্গে দুটোই ভালো লাগলো আপনার, কাটটা লুফে নেবেন? দুটোই নিয়ে নিব। দুটো কিভাবে? না, যে কোনো একটা নিতে পারবেন? না, দুটোই নিয়ে নিব, কোনো অসুবিধা নেই। টাইমিং মিলাবো, মানে এই জন্য উপস্থাপিকাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে সবচেয়ে কঠিন। কোন বার্থডে গিফট আপনার সবচেয়ে ভালো লেগেছিল? 2021-এ সম্ভবত আমি পাবনাতে গিয়েছিলাম 12ই নভেম্বর, খুব কাকতালীয়ভাবে আমার জন্মদিন 12ই নভেম্বর, আচ্ছা। আমার প্রথম টেলিভিশন উপস্থাপনা 12ই নভেম্বর, আমার প্রথম রিয়েলিটি শো এর উপস্থাপনা 12ই নভেম্বর। সো ওদিন হচ্ছে ওখানে যারা স্কয়ারের যারা কর্মীরা আছেন, এরা আমাকে যেভাবে সারপ্রাইজ দিয়েছিলেন, সো ওটা আমার জন্য বেস্ট বার্থডে। আপনার কোন কাজটা করতে ভালো লাগে না, তারপর আপনি করেন, মানে করতেই হয়? অনেক সময় শুটিং করতে ভালো লাগে না, যে অতিথিকে হয়তো আমার প্রশংসা করতে ইচ্ছে করছে না, কিন্তু প্রশংসা করতে হচ্ছে, তখন খুব মেজাজ খারাপ হয়। আপনার কোন বদঅভ্যাসটা আপনি আসলে পাল্টাতে চাচ্ছেন? আমি পাল্টাতে চাই মানুষকে বিশ্বাস করার যে বদঅভ্যাস আমার রয়েছে, মানুষকে আপন ভাবা, সেদে সেদে মানুষের উপকার করা, এটা আমি বহু বছর ধরে পাল্টানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। মানে মানুষের উপকার করলে কি আসলে কষ্ট পেতেই হবে? আমার কাছে মনে হয় যে আমি জীবনে যে মানুষগুলো সবচেয়ে বড় উপকার করেছে, ওই মানুষগুলো আমার সবচেয়ে বড় ক্ষতি করেছে। ক্যারিয়ার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? পরিকল্পনা, উপস্থাপনা যতদিন করা যায় করব, তারপর হয়তো আমি মানে আমার প্ল্যানিংটা আলাদা। আমার মানে টিচিং প্রফেশনে যাবার একটা ইচ্ছে আছে, সেই জায়গা থেকে আমি হয়তো আরেকটা মাস্টার্স করতে দেশের বাইরে যাব, এরকম একটা প্ল্যানিং চলছে। আপনার কি মনে হয় উপস্থাপনার ক্ষেত্রে বয়সটা ম্যাটার করে নাকি দক্ষতা বা যোগ্যতা? দক্ষতা বা যোগ্যতা, ডেফিনেটলি। আচ্ছা, মন খারাপ থাকলে কি করেন? মন খারাপ থাকলে আমি প্রচুর গান শুনি, সিনেমা দেখি। আপনি কি এখনো ডিপ্রেশনের মধ্যে আছেন?
ডিপ্রেশন শব্দটার সাথে আমি বোধহয় পিএইচডি করে ফেলছি। আমরা আসলে যতটা হাসছি, হ্যাঁ মানে আনফেয়ার, ডিপ্রেশন, মিথ্যাচার, তারপর হচ্ছে মানে মিথ্যা ব্লেম নেওয়া, এগুলোর সাথে পিএইচডি হয়ে গেছে আমার। তো আম পারফেক্টলি ওকে। আচ্ছা, আপনার হাতে 5টা মার্কস আছে, 5 মার্কস। হ্যাঁ। আপনি একজন অভিনয় শিল্পী নিজেকে এবং একজন উপস্থাপক, দুটোকে যদি 5 নাম্বার সমানভাবে ভাগ করে দেওয়া হয়, আপনি কাকে কত নাম্বার দেবেন অনুপাত যদি করা হয়? অনুপাত করা কঠিন। উপস্থাপক এবং অভিনয় শিল্পী 4:1 দিব। উপস্থাপনায় 4 দিচ্ছেন? আমার তো এটাই পেশা না, আমি এটাই করি। আচ্ছা, তাহলে এক খালি অভিনয় শিল্পী হিসেবে হ্যাঁ দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা নতুন একটা রাষ্ট্র পেয়েছি, বলা যায় যে নতুন বাংলাদেশ অবশ্যই। পেয়েছি, জেনজির মাধ্যমে সবাই বলছে, তো আগামীর বাংলাদেশ আপনি কিভাবে দেখতে চান? আমি চাই যে আমি যে হঠাৎ করে বলে ফেললাম না, আসলেই বাক স্বাধীনতা আসুক, সুষ্ঠুভাবে সবকিছু চলুক, আমরা সুন্দর জীবনযাপন করতে পারি, দেশে কোথাও গেলে যেন আমরা একটা সুষ্ঠু বিচার পাই, প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের কাজটা সঠিকভাবে করি, তাহলে না এই অরাজকতা হবে না, মানে সহিংসতা হবে না, আমরা একটা সুন্দর রাষ্ট্র হিসেবে জীবনযাপন করতে পারবো, একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো। এবং নিরাপত্তাটুকুও কিন্তু খুব জরুরি। আমার এখন মানে এই যে সবকিছু মিলিয়ে যে অবস্থার মধ্য দিয়ে আমরা গেছি, একটা ট্রমার মধ্যে ছিলাম, নতুন করে আমরা আবার বাঁচতে শুরু করেছি। সো নতুনভাবে যেন আমরা আসলে এই নতুন স্বপ্নটাকে ক্যারি করতে পারি লং টাইম, এটা আমি চাই। দর্শক, এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আপনারা কাকে দেখতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।